আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজও পে স্কেলের আলোচনায় যে বিষয়গুলো আমি সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেগুলো হচ্ছে আজ সারাদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ছিল 2 ঘন্টার, এবং পাশাপাশি আমি একটা বিষয় যেটা দুই একটা নিউজ পোর্টালে এই পে স্কেলের একটা সংশোধিত একটা রূপ নজরে পড়ছে, বিশেষ করে ফেসবুকে বা একটা পোর্টালেও, যে সরকারের যে পে স্কেল যে 3 সদস্যের যে বাস্তবায়ন কমিটি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাদের একটি মানে প্রস্তাবিত একটি মানে কাটছাট একটি স্কেলের একটি ধারণা মিডিয়াতে দেখা গেছে, যেটাতে সর্বোচ্চ বেতন স্কেল 16,000 এবং সর্বনিম্ন বেতন স্কেল 16,000 এবং সর্বনিম্ন 1,38,000 এই ধরনের। যাই হোক, তাই প্রথমে শুরু করি পে স্কেল আলোচনা, আন্দোলনের আলোচনাটা। পে স্কেল সংক্রান্ত বা পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে স্কেলের বাস্তবায়নের জন্য যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছিল, আজকে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা করে কলম বিরতি এবং বিক্ষোভ সমাবেশ। তো তাতে কিন্তু আজ প্রথম দিনে যতটা আশা করা গিয়েছিল সরকারি মানে আন্দোলনের বেগ, তার চেয়ে কিন্তু বেশি আন্দোলনের বেগ দেখা গেছে। এবং এতে কিন্তু সরকারি মানে বিশেষ করে যারা এই দাবির সাথে একত্রিত হয়ে বা এই আন্দোলনটাকে বেগবান করার চেষ্টা করতেছে, দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তারা বেশ আশান্বিত এবং তারা বেশ উৎফুল্ল। মানে আন্দোলনের যে আমি গতদিনে বলছিলাম, আন্দোলনের যে বিষয়টা ছিল প্রথম দিকে যে আন্দোলনের যে গতি বা বেগ ছিল, পরবর্তীতে কিন্তু এই বেগটা কিছুটা কমে যায় এই সচিবালয় ভাতা মানে বৃদ্ধির জন্য যে আন্দোলনের এটার কারণে। তো বর্তমানে আবার আজকের যে কর্মসূচিটা ছিল তাতে কিন্তু সর্বস্তরে মোটামুটি বেশ ভালোভাবে মানে কর্মকর্তারা তেমন একটা সাড়া না দিলেও, তারা প্রকাশ্যে সাড়া না দিলেও পিছন থেকে কিন্তু বেশ তারা সাড়া দিয়েছে। পাশাপাশি আপনার হচ্ছে কর্মচারীরা বেশ ভালোভাবে সাড়া দিয়েছে এবং এই দাবির সাথে একত্রিত জানিয়েছেন আপনার হচ্ছে এমপিভুক্ত জাতীয় কর্মকর্তা জোটের কর্ম ইয়ারা আর কি, শিক্ষকরা। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়ে গেছে, এখন ওই দাবি আদায় পরিষদ যা ধারণা করা হয়েছিল মানে করেছিল তার চেয়ে কিন্তু বেশ ভালোভাবে সাড়া দিয়েছে এবং এই আন্দোলনের বেগ দেখে বা গতি দেখে তারা কিন্তু আশান্বিত এবং আগামীকাল থেকে তারা আরো মানে দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা কাজ করবে, এই আশা তারা ব্যক্ত করেছেন। আমি যতটুকু মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি যা বিষয়গুলো যা দেখলাম তাতে। এখন এই বিষয়টা যে এখানে চিন্তিত যে বিষয়টা দেখেন, আগামী 12 তারিখ ইলেকশন, সরকার এখনো যদি এই বিষয়টা নিয়ে মাথা না ঘামায়, সরকার যদি এখনো কর্ণপাত না করে, তাহলে একটা মানে বিশৃঙ্খল একটা উদ্ভূত পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে এর দায়ভার কে নিবে? তো এই সকল কারণে সরকারের উচিত এখনই এই বিষয়টা নিয়ে আসলেই একটা যুক্তিযুক্ত সমাধানের পথে যাওয়া। যে সমাধানটা কি এটা সবাই আমরা জানি, যে পে স্কেলের বাস্তবায়ন। সরকার তো প্রথমে বলছিল যে আশাটা দিচ্ছিল তা সেটাই কিন্তু সবাই মেনে নিয়েছিল যে মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন, প্রথমে শুধু স্কেলটা দিবে, পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। এতে কিন্তু সবাই খুশি হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে সরকার এই বেশ কিছু বলা যাবে না ঠিক, একটি মাত্র রাজনৈতিক দলের বিরোধিতার কারণে, যেটা স্পষ্ট করে বলা যায়, একটি মাত্র রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কিন্তু সরকার সেখান থেকে সরে আসছে। তো এখন এখানে এই যে আন্দোলন শুরু হয়ে গেছে, এই আন্দোলনের যদি গতি আরো বাড়ে, সামনে ইলেকশন, এখন যে আন্দোলনের পরিস্থিতি এতে কিন্তু এই সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরিপ্রেক্ষিতে বা ইলেকশন কমপ্লিট করতে, ইলেকশন সুন্দর সুষ্ঠুভাবে গ্রহণ করতে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা এই যে আপনার হচ্ছে শিক্ষক কর্মচারীদের প্রয়োজন পড়বে কিন্তু। তো সেক্ষেত্রে তারা যদি এখন যে কর্মসূচি চলতেছে এটা যদি লাগাতার চলতে থাকে এবং এটা যদি আরো বেগবান হয়, আরো গতিপ্রাপ্ত হয়, তাহলে ইলেকশন কিভাবে আসবে? এটা কি জোর করে সরকার করার চেষ্টা করবে নাকি কোনো সমঝোতা আসবে? এই বিষয়টা সরকার কিন্তু ক্লিয়ার করা উচিত। সরকার একেবারে মুখে কুলু বেটে বসে আছে,
পাশাপাশি রাজনৈতিক দল, শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এর পরোক্ষ বা প্রত্যক্ষ বিরোধিতা করে বসে আছে। এখন এতে ক্ষতি কার হচ্ছে বা লাভ কার হচ্ছে? ক্ষতি কিন্তু যারা পরোক্ষভাবে পিছন থেকে কলকাঠি নাড়ছিল রাজনৈতিক দল, বিশেষ করে একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দল, তাদেরই কিন্তু ক্ষতি বেশি সম্ভাবনা। সেই ক্ষেত্রে তাদের গঠনমূলক এখানে মুভমেন্ট সবাই আশা করতেছে। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ, তাদের কথা শুনে আমি যতটুকু বুঝলাম, তারা এখনো একটি সুন্দর সুষ্ঠু সমাধানে আশাবাদী। তারা এখনো সামনাসামনি মানে হেড টু হেড সামনাসামনি মানে ইয়ার বিরূপ পরিস্থিতিতে যেতে চাচ্ছে না। সেক্ষেত্রে তাদের বেশ কিছু নেতার মুখে শুনলাম যে তারা চাচ্ছে যে বিএনপির চেয়ারপারসনের মুখে এটা নিয়ে একটি সুন্দর মানে মতামত আশা করতেছে। তো তারা কিন্তু এখনো নীরব, যে বিষয়টা মানে খুব একটা ভালো না এবং ওটা আশাবাঞ্জক না। তো এখন যে অবস্থা, আন্দোলন যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে গোটা বাংলাদেশ, গোটা দেশ ছড়িয়ে পড়বে। তখন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। নিয়ন্ত্রণ করা, আমি আবার বলতেছি, এই আন্দোলন তখন কিন্তু নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে সরকারের জন্য, যেটা অবশ্যই কোনো ভালো লক্ষণ না আমি মনে করি। যেটাকে অল্পতেই স্পার্কে, এখন যে স্পার্ক আছে এই স্পার্ককে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এর চেয়ে গভীর স্পার্কিং শুরু হয়ে গেলে তখন সেটা নিয়ন্ত্রণ করা যাবে না, তখন এটা মুশকিল হয়ে দাঁড়াবে। এই জন্যে আন্দোলন ব্যাপকভাবে পড়ার আগে সরকারের কোনো না কোনো সঠিক এই আন্দোলনের বিষয় বা এই স্কুলের বিষয়ে সঠিক একটি সুন্দর গ্রহণযোগ্য সুষ্ঠু সমাধানের দিকে এগোনো উচিত। যেটাই হোক, যে সমাধানই হোক, এটা করা উচিত ও করতে হবে। এখন সেটা আলোচনার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, দাবি বাস্তবায়নের মাধ্যমে হোক, কোনো একটা বাস্তবায়নের দিকে এগোতে হবে। তাছাড়া কিন্তু দেশের ক্ষতি হবে, সবকিছুর ক্ষতি। ওই যে বললাম যে শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলে কিন্তু অধিকাংশগুলির মতামত মোটামুটি ব্যক্ত করছে, শুধু একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বাদে। তো তাদেরও এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করা উচিত বলে আমি মনে করি, করাটা উচিত। কারণ দেখেন, মানুষ আন্দোলন বা বিদ্রোহ বা মুখোমুখি অবস্থানে সহজে আসতে চায় না। যারা চাকরি করে তারা কিন্তু সবাই জানে আন্দোলন চাকরি বিধিমালাতে পড়ে না, এটা তারা সবাই জানে। কিন্তু তারপরেও তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। এখন সেখানে কত অসহায়, কতটা প্রয়োজন, কতটা মানে অসহায়ত্ব বোধ করলে তারা এই জেনে শুনে কঠিন পথ বেছে নিতে পারে, এটা তো ভাবতে হবে। আপনি এতদিন আপনারা এতদিন আশা দেখালেন, ভরসা দিলেন, দিয়ে প্রত্যাশার বেলুন ফুলালেন, দিয়ে এখন সেটাকে স্তীমিত করতে চাচ্ছেন, তো সেটা তো সম্ভব না। আপনি যখন একটা বিষয় আশা দিবেন, যখন একটা বিষয় ইতিবাচক ধারণা দিবেন, তখন সেটার প্রতি মানুষের কিন্তু আকাঙ্ক্ষা বেড়ে যায়। আকাঙ্ক্ষা থেকে সেটা প্রাপ্যতার দাবি তখন অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আপনি যদি প্রেক্ষাপট গঠন না করতেন তাহলে কিন্তু এত কথা আসতো না। সেক্ষেত্রে যেটা বললাম যে এখন এটাকে যে কোনোভাবে একটি সমঝোতার রাস্তায় বা বাস্তবায়নের রাস্তা আসা লাগবে, না হলে কিন্তু এটা বড় ধরনের মানে গোলযোগের সৃষ্টি হতে পারে, তখন একটি বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে। তো এই জন্যে এই যেভাবে হোক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে হলেও সরকারের, যদি প্রয়োজনে সরকার রাজনৈতিক দল যারা আপকামিং ক্ষমতা আসার সম্ভাবনা আছে বা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যারা আছে সকলকে সাথে নিয়ে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। যেমন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে আন্দোলনের সময় কিন্তু এরকম একটা জটিলতা, অনেক বড় জটিলতার সৃষ্টি হয়েছিল এবং সেখানেও ওই কোনো না কোনো রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কিন্তু বিষয়টা বেশ লেন্দি হচ্ছিল। তো যখন ওই রাজনৈতিক দলের সাথে একটি সমঝোতা পৌঁছানো গেল, তখন কিন্তু এটা খুব দ্রুত সমাধান হয়ে গেছে। আমরা এখনো আশা করি ঠিক ওই একই অবস্থার সৃষ্টি হচ্ছে বা বিরোধিতা কিন্তু তারাই করতেছে। তো সেহেতু যারা করতেছে তারা আপনার জানে না কারা আপনারা বিরোধিতা করতেছেন, আপনার বিপক্ষে। অতএব আপনারা নিজ ইচ্ছা থেকে হলেও আপনাদের প্রয়োজনে হোক বা না হোক, দেশের প্রয়োজনের কথা মনে করে সামনে এসে বিষয়টা সমাধান করার চেষ্টা করুন, সবার ভালো হবে। আরেকটা বিষয়, প্রথমে হিন্ট দিয়েছিলাম,
দিয়েছিলাম। সরকারের এখন এটা কতটুকু যুক্তিযুক্ত জানি না, এটা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু আসছে এবং দু একটা নিউজ পোর্টাল, বিশেষ করে দেখলাম দৈনিক যুগান্তরে সূত্র ধরে বলা হয়েছে, এবং পাশাপাশি আরো দু একটা পোর্টালে দেখছি আমি যে পে স্কেল বাস্তবায়ন কমিটি এই পে কমিশন যে সুপারিশটা করছিল সেখান থেকে কাটছাট করে নতুন করে আবার একটি রিভাইজ স্কেল বা রিভাইজ সুপারিশ চূড়ান্ত নাকি করছে, এটা নাকি বাস্তবায়ন থেকে এবং সামনে আগামীতে অল্প দিনের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে। হ্যাঁ, হলে বিষয়টা ভালো। তো সেখানে সর্বোচ্চ বেতন 1,38,000 এবং সর্বনিম্ন বেতন 16,000 ধরা হয়েছে। তো মাঝখানে গুলো সেই হিসেবে কম বেশি হয়েছে। তো এটা যদি করা যায়, যেটাই হোক, যেটাই আমার কথা, যেটাই হোক প্রয়োজনে তুলনা একেবারে মানে আশাহত চেয়ে কিছু আশা অবশ্যই ভালো, এবং ওই যে বললাম সমঝোতা এবং বা সহমর্মিতা দেখিয়ে একটা সুষ্ঠু সুন্দর সমাধানের দিকে যাওয়ার আশাটা সবাই করি আমরা, এবং এটা হলে যেটাই হোক একটি গ্রহণযোগ্য সুন্দর একটি সমাধান দরকার। তাছাড়া যদি কোনো কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তাতে দেশ জাতির কোনো কারোর পক্ষে বিষয়টা কল্যাণকর হবে না। আশা করি সবাই সেটা বুঝে, সবার কাছেই আমি বলবো, আমরা যারা দেশের মহান দায়িত্বে আছেন তারা তো সবার অভিভাবক, তারা সবার অভিভাবক, অভিভাবকের মধ্যে আচরণ করতে হয়। অভিভাবকরা কারো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাজ করলে হবে না সেই ক্ষেত্রে। এবং ওই যে বললাম, যারা আন্দোলন করতেছে তারা বা করতেছে মাঠে আছে, তারা নিরুপায় হয়ে আছে এক কথা। সেক্ষেত্রে এই নিরুপায় অসহায় ভোগীদের সামনে, অসহায়ত্বের সামনে কিন্তু অনেক কিছুই কোনো ভয় ডর থাকে না। সেহেতু তাদেরকে কোনো না কোনোভাবে তাদের যদি আপনি বঞ্চিত করার চেষ্টা করেন, তাহলে তারা ফুসে উঠলে কিন্তু সেটা জিনিসটা ভালো হবে না। তো আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। আগামীতে আবার কোনো আপডেট পেলে সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বশেষ সবার কাছে যে বিষয়টা অনুরোধ করব, সবাই আমরা যে আমাদের প্রয়োজনীয় বা আমাদের এখন যে আন্দোলনটা হচ্ছে সবারই প্রয়োজন, সবার প্রয়োজনে, কারণ একক প্রয়োজনে কিন্তু আন্দোলনটা হচ্ছে না। যেহেতু সবার প্রয়োজনে আন্দোলনটা হচ্ছে, এবং এখান থেকে চাকরিজীবী যারা, অর্থাৎ আমরা যারা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত পেশাজীবী আছি, তার সকলেই উপকৃত হব। অর্থাৎ সকলেরই উচিত এই আন্দোলনে কোনো না কোনোভাবে শরিক হওয়া। সকলের এই আন্দোলনকে নীতিগত, মানে আপনার উপস্থিতিগত সকল বিষয়ে এই আন্দোলনকে বেগবান করা, এই আন্দোলনকে সমর্থন করা, এই আন্দোলনে অংশগ্রহণ করা। কারণ ওই যারা মাঠে যাচ্ছে শুধু তারাই কিন্তু পাবে না, সকলেই পাবে। অর্থাৎ সকলেই যদি এখানে উপস্থিত হন, তাহলে কিন্তু এটা বেগবান হবে এবং এটা ত্বরান্বিত হবে দাবি বাস্তবায়নে। ধন্যবাদ সবাইকে যারা এখন কথাগুলো শুনলেন। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফিজ।